हैप्पी दिवाली। अगेन गूगल मैप तूने कहाँ डाल दिया हम लोगों को। এইগুলো ছবি তুলতে হয় না এগুলো। রাস্তায় দূর থেকে দেখতে পাচ্ছি জল জমে আছে। কতটা জল হবে? একটু জল হবে তো চলে যাবো। জলে গেছি দেখছি এতটা কাদা, তারপর স্লিপ আলাম গেলাম জলে পড়ে গেছি। আমি বালির মধ্যে পড়লাম এক্ষুনি। মনে হচ্ছে এই তো কদিন আগেই বেরালাম, আর দেখতে দেখতে কি তাড়াতাড়ি না আমাদের গল্পের একদম শেষ পর্বে চলে এলাম। কেমন লাগছে আমাদের এই অরুণাচল সিরিজ জানিও কমেন্টে। আর যারা আমাদের এই গল্পের আগের পর্বগুলি মিস করে ফেলেছো, অনুরোধ রইল গল্পের পর্বগুলি পরপর ক্রমানুসারে দেখার জন্য। ভিডিওর আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে গল্পের লিঙ্কগুলি দেওয়া রইল। তাহলে চলো আর সময় নষ্ট না করে গল্পের শেষ পর্বটা শুরু করা যাক। ভেরি গুড মর্নিং, ইটস ইমন ফ্রম শেরগাঁও। সত্যি শেরগাঁও জায়গাটা যদি না থাকতাম অনেকটাই মিস করে যেতাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15। 6টার সময় উঠে আমি বেরিয়েছি একটু ঘুরতে। সবাই এখনও ঘুমোচ্ছে, আমি একটু সকাল সকাল উঠে বেরালাম গ্রামটাকে একটু এক্সপ্লোর করতে। আর শেরগাঁওয়ে থাকার জন্য কিন্তু অনেক হোমস্টে রয়েছে। আমরা যেটা আছি একদম রাস্তার ধারে, এটা ছাড়াও তোমরা এই উপরের দিকে অনেক হোমস্টে আছে, এছাড়াও এদিকেও অনেক হোমস্টে আছে। তো আমি বেশ কিছু হোমস্টের নাম্বার যতটা পারছি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো তোমরা কন্ট্যাক্ট করে বুক পারলে আগে থেকে বুক করলে করে দিও, অথবা এসে বুক করলেও হবে। এখানে খুব একটা বেশি ট্যুরিস্টদের ভিড় হয় না। তো রিকোয়েস্ট থাকলো শেরগাঁও আসার জন্য, কারণ এটাও একটা অরুণাচলের আনএক্সপ্লোরড ভিলেজ, আর এত সুন্দর ভিলেজটা ডিজার্ভ করে এক্সপ্লোর করাটা। আর আমাদের এই হোমস্টে একদম পাশে একটা বাস স্ট্যান্ড রয়েছে। তো এখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, তোমাদেরকে দেখাই। আমি এটা আগেও অন্যান্য ভিডিওতে দেখেছি, বাট আমি আজকে নিজের চোখে ফার্স্ট দেখলাম। এই বাস স্ট্যান্ডে অনেকগুলো সেলফ করা আছে এরকম, এবং প্রত্যেকটা সেলফে অনেক ধরনের বই রাখা আছে। বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, ইংলিশ রয়েছে। আর এখানকার লোকজন এতটাই বিশ্বাসী এবং একে অপরকে বিশ্বাস করে যে তারা উইদাউট লকার এরকম বইগুলোকে এখানে এই স্টপে রেখে দিয়েছে, যাতে যারা ওয়েট করবে বাস স্টপে তারা যেন পড়তে পারে। বেরালাম একটু শেরগাঁও এক্সপ্লোর করতে। সকাল সকাল আমিই বেরিয়েছিলাম আর সবাইকে ডেকে আনলাম। আর শুনলাম সামনে আপেল বাগান রয়েছে, তো সেটা দেখার জন্য আরও যাচ্ছি। যাই একটু আপেল বাগানটা যদি দেখতে পাই। অনেক খোঁজার পর আপেল বাগান তো খুঁজে পেলাম, কিন্তু সেখানে আপেল ছিল না। শুনলাম সেপ্টেম্বরের মধ্যেই সব আপেল এখান থেকে পেড়ে নেওয়া হয়। তাই অগত্যা বাগান দেখেই মনকে সান্ত্বনা দিলাম, আর সকালে শেরগাঁওটা যতটা সম্ভব নিজেদের ক্যামেরা বন্দি করে রুমেই ফিরে চললাম। আর সকালে কফি আর লাল চা, ঋত্বিকা আর মাম্পি লাল চা খাচ্ছে। আমরা কফি অর্ডার দিয়েছি, এখন কফি আসেনি। আর তার সাথে একটা কেক। কেকটা কেমন খেতে দেখতো? কাপ কেক। কাপ কেক দেখেই মনে হলো ভালো হবে। এখন বাজে হচ্ছে 9টা। খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে যাচ্ছি। আর নেক্সট পেট্রোল পাম্প পড়বে কালাকথাংয়ে। আর এই সামনেও 1 কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্প আছে, বাট আর ঘুরে গেলাম না। কালাকথাংয়ে গিয়ে আমরা তেলটা ভরে নেব। আজকের প্ল্যান আছে যতটা সম্ভব নিচে যাওয়া যাক, যদি সম্ভব হয় আলিপুরদুয়ারের আশেপাশে কোথাও একটা থাকবো, কারণ সবারই একটু বাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছে তাড়াতাড়ি। তো যতটা শরীর দেবে সেই অনুযায়ী এগোবো। চলো একদম বাইক স্টার্ট দিয়ে কথা বলছি। বেরালাম আরও একটা সুন্দর স্বপ্নের গ্রাম থেকে, যার নাম শেরগাঁও। এক অসাধারণ অনুভূতি পেলাম এখানে থেকে, এবং যতটুকু পারলাম ছোট করে হলেও এক্সপ্লোর করলাম এই শেরগাঁওকে। তোমাদের সবাইকে আসার জন্য রিকোয়েস্ট থাকলো। আমি বেশ কিছু হোমস্টের নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো।
এখানে কল করে চলে এসো। এখানকার হোমস্টে, বিশেষ করে আমরা যে হোমস্টেতে ছিলাম, হোমস্টেটার রান্না এত সুন্দর, প্রত্যেকটা খাবার, কালকে চিলি চিকেন থেকে শুরু করে কফিটা তো অমায়িক করছে। 50 টাকা করে কফি নিচ্ছে। ফার্স্টে ভেবেছিলাম যে এত দাম কেন, বাট খাওয়ার পর মনে হলো না, এটা জাস্টিফাইড। তো দারুণ খাবার দাবার ছিল, দারুণ ব্যবহার, প্রত্যেকটা স্টাফের দারুণ ব্যবহার ছিল। তো আসার জন্য রিকোয়েস্ট থাকলো এই শেরগাঁওতে। খুব মিস করবো অরুণাচল তোমাকে, সত্যি কথাটা একদম মন থেকে বেরোচ্ছে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর জায়গা আমি আগে কোনো দিন দেখিনি। সত্যি একদম ইচ্ছা করছে না আজকে বাড়ি ফিরে যেতে। পাহাড়, তোমাকে সত্যিই খুব মিস করব। অরুণাচল, সত্যিই তোমাকে খুবই মিস করব। এ আবার কি হলো? হ্যাঁ, কি? ওহো হো, পাংচার। ঋত্বিক, আমার গাড়িতে চাপ। কি জানি ভালো রাস্তা পেলে কেন বারবার আমাদের সাথে এরকমটাই হয়। আবার দাঁড়িয়ে পড়লাম, তবে এবার কপালটা অতটাও খারাপ ছিল না। খানিকটা গিয়েই পেয়ে গেলাম একটা পাংচার রিপেয়ার শপ। ফাইনালি পেলাম একটা রিপেয়ারের দোকান। কপালটা ভালো যে আমরা তাড়াতাড়ি এটা পেয়ে গেলাম। চ, আর শেরগাঁওয়ের পেট্রোল পাম্পের পর আগেও বলেছিলাম, আজকেও আবারও বলে দিচ্ছি, যে কালাকথাঙে কিন্তু তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে। শেরগাঁও থেকে কালাকথাঙের ডিস্টেন্স অ্যাপ্রক্স ওই 30 থেকে 35 কিলোমিটার হবে। আর এখান থেকে বালেমো চেকপোস্ট 54 কিলোমিটার। তবে পেট্রোলের মেন সমস্যা যেটা, দিরাংয়ের পরে কিন্তু পেট্রোল পাম্প নেই, প্রায় 100 কিলোমিটার। দিরাংয়ের পর আবার জাংয়ে গিয়ে পেট্রোল পাম্প তোমরা পাবে। এবং সেলা পাশে তোমাদের বাইকে কিন্তু কম মাইলেজ দিতে পারে, যেটা রাজার বাইকেও দিয়েছে, ক্লাসিকে। এই রাস্তার ধারে বেগুনি বেগুনি ফুলগুলো কিন্তু দারুণ লাগছে। আর যত নিচে নামছি তত মনটা খারাপ হতে চলেছে। আর আজকের রাইডের সব থেকে শেষে আমরা আছি, আমি আর রাজা। আর সবার আগে আজকে রনি আর রিক বেরিয়ে গেছে, কারণ রনির বাইকের ব্রেক ঠিক করার জন্য ওরা উদালগুড়িতে রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়ে ওদের বাইকটা ঠিক করবে। আর তারপরে তুতান আর মাম্পি রয়েছে, কারণ ওরা জানতো না যে রাজার বাইক লিক হয়ে গেছে। তো ওরা ততক্ষণ চালিয়ে চলে গিয়েছিল। তো আমি বললাম যে না, তোরা চ, আমরা পেছনে আছি। আর আমাদের পেছনেই অরিত ছিল, একসাথেই আমরা তিনজন, আমি, রাজা আর অরিত। তো অরিত দেখলাম ও অনেকটা টেনে বেরিয়ে গেছে। আর আমি রাজার পেছনে যাচ্ছি, যদি কোনো রকম সমস্যা হয়। তো লাস্টে আমি আছি। এই সেই ল্যান্ডস্লাইডের জায়গাটা, যেখানে আগের বারও আমরা পার হয়েছিলাম, বাট তখন কাজ হচ্ছিল। আজকে কাজ হচ্ছে না, আজকে দেখছি এমনিই চলে যাচ্ছি। ল্যান্ডস্লাইডটা হয়েছিল প্রায় 1 মাস আগে। তারপরে প্রায় 20 দিন রাস্তাটা বন্ধ ছিল। আর আমরা যখন এসেছিলাম, মানে এদিক দিয়ে যখন এসেছিলাম, আজকে তো রিটার্ন নামছি, তো তখন তার বোধহয় 1 দিন আগে রাস্তাটা খুলেছিল, কি ওই দিনই রাস্তাটা খুলেছিল হতে পারে। তার কারণ হলো, আমরা যখন উপরে উঠছিলাম তখন একটা গ্রুপ নিচে নামছিল। তো তাদের সাথে কথা হলো এবং তারা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আমরা কোন রুট দিয়ে এসেছি। তো যখন ওরা জানতে পারলো আমরা বালেমো হয়ে বা শেরগাঁও হয়ে এসেছি, তো তখন তারা বললো যে এই রাস্তাটা কবে খুললো। তো আমি তো জানতাম না যে রাস্তাটা বন্ধ ছিল, আমি ভেবেছিলাম হয়তো এইভাবেই কাজ চলছে। তো তারা তখন আমাদেরকে বললো যে না, ওনারা যখন এসেছিলো তখন কিন্তু রাস্তা ক্লোজ ছিল। তো আমরা এই দিক দিয়েও একটু লাকি ছিলাম যে আমরা এই রাস্তাটা পেয়েছিলাম। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে গেলে 80 কিলোমিটার মতো কম হয়। তোমরা যদি তেজপুর হয়ে যাও, তেজপুর ভালুকপং হয়ে, তাহলে রাস্তা ভালো ওটাও, কিন্তু 80 কিলোমিটার মতো বেশি ঘুরে যেতে হবে। রাজার গাড়ি মনে হচ্ছে আবার পাংচার হয়ে গেল। ঠিকই দেখলাম, পুরো ফস করে আওয়াজ হলো এবং হাওয়া বেড়াচ্ছে হুড় করে। রাজা, রাজা, দাদা, তোর গাড়ি আবার লিক হয়ে গেল, পুরো ফস করে হাওয়া বেরিয়ে গেল।
পুরো ওই টার্নিংটাতে দেখলাম ফট করে মালটা বেরিয়ে গেল, হাওয়া এখনো বেড়াচ্ছে ফস করে। আমি কেউ এক্সট্রা টিউব এনেছে? হ্যাঁ, রাজার গাড়ির পাংচার আবার কন্টিনিউ। ঋত্বিকা আবার আমার পিছনে বসলো, আর কোনো রকমে যাচ্ছি, সামনে যদি কোনো গ্যারাজ পাওয়া যায়। আর এখানে রাস্তা সেই লেভেলের খারাপ, কারণ এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, যেটা বলছিলাম। এই ব্রিজটা যখন আসার সময় গিয়েছিলাম যতটাই ভালো লেগেছিলো, এখন ততটাই মন খারাপ করছে, কারণ এই ব্রিজটা থেকে আমরা ভেবেছিলাম যে পাহাড় শুরু, আর এখন জানি যে এই ব্রিজটা পার হয়ে গেলাম মানে পাহাড় শেষ। বাই বাই মাউন্টেন্স। তো এখানে ভৈরবকুণ্ডে একটা গ্যারেজে এলাম, যেখানে রাজার গাড়িটাই আর বেশি রিস্ক না নিয়ে একটা টিউব ভরে নিতে বললাম। তো দেখি এইভাবে ঠিক করা যায় নাকি। টিউবটা ভরে নেবো ভেতরে, তো তাহলে হাওয়াটা বেরানোর চান্স কম থাকবে, কারণ ওখানে হাওয়া ধরে রাখতে পারছে না ওই লিক পাংচারটাই। সেকেন্ড হ্যান্ড টিউব নাকি? সেকেন্ড হ্যান্ড টিউব রাজা ওই কোথা থেকে একটা টিউব নিয়ে আসলো, এবার এখানে গাড়িটা টিউব লাগিয়ে টিউব লাগাবো। 13,000 টাকা খরচা করে টিউব করলাম 5 দিন আগে, আবার টিউব লাগাবো তার ভেতরে। আলটিমেট রাজার গাড়িটা ঠিক করা হলো। আর তুতানরা একটা অন্য রাস্তা দিয়ে চলে গেছে, ভুল রাস্তাতে, যেটা দিয়ে প্রায় ওদের 1 ঘন্টার বেশি ঘুরে যেতে হচ্ছে উদালগুড়ি ঢোকার জন্য। তো ফোনে কমিউনিকেশন এটাই হলো যে ওদেরকে বললাম একদম উদালগুড়ি মোড়ে গিয়ে দাঁড়াতে, আমরা এখান থেকে উদালগুড়ি মোড়ে যাচ্ছি। তো ওখানে গিয়ে আমরা সবাই মিট আপ করছি। তুতান, অরিত, রনি একসাথে আছে, আর আমি রাজা একসাথে আছি। আর যা মনে হচ্ছে আজকে আমরা বঙ্গাইগাঁওয়ের বেশি যেতে পারবো না। এখন 1:15 বেজে গেছে। আর এখন যদি আলিপুরদুয়ারও যেতে যাই, এখান থেকে আলিপুরদুয়ার প্রায় 300 কিলোমিটার, যেটা অনেক রাত হয়ে যাবে এবং এক্সট্রিম পর্যায়ে রাইড হয়ে যাবে, এবং সঙ্গে মেয়ে আছে, তো যেটা করা উচিত হবে না বলে মনে হলো। আর বঙ্গাইগাঁও দেখাচ্ছে এখান থেকে প্রায় 200 কিলোমিটার, তো ওইটা একটা রিজনেবল এবং যাওয়া যেতে পারে। প্রায় 4 ঘন্টা কি 5 ঘন্টা লাগবে যেতে। তো দুপুরবেলায় একটু পরে খাওয়া দাওয়াটা করব, আমাদের মিট আপটা হয়ে যাক, কারণ গোটা গ্রুপ ডিসকানেক্টেড হয়ে গেছে। আমরা এই দিক দিয়ে যাচ্ছি, ওরা ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে। এই রাস্তাটায় আমরা যখন ক্রস করছিলাম তখন প্রচুর বাম্পার ছিল, প্রচুর। আমি ভিডিওতেও বলেছিলাম, বাট ভিডিওটা সেরকমভাবে আসেনি। ভিডিওটা একটু ক্যামেরাটা উপর দিকে হয়ে গেছিলো বলে ভিডিওটা ভালো করে আসেনি, বাট প্রচুর বাম্পার ছিল। বাট আজকে দেখছি এই যে এই জায়গাটা বাম্পারগুলো সব কেটে দিয়েছে, কেটে আবার সেটাকে পিচ দিয়ে রাস্তা করে দিয়েছে। হয়তো আমরা যখন গিয়েছিলাম তখনই রাস্তাটা নতুন বানিয়েছিল, এবং সে রিয়েলাইজ করতে পারেনি যে এতগুলো বাম্পার সে দিয়ে ফেলেছে। তো বাম্পার দেওয়ার পরে তার মনে হয়েছে যে না, বাম্পারটা একটু বেশি হয়ে গেছে। হয়তো সে রাস্তাতে নিজে একবার ড্রাইভ করতে এসেছিল, দিয়ে এটা মনে হয়েছে। কে কোথায় কটা বাম্পার দিয়েছে এই হিসাব করতে করতে গুগল ম্যাপ যে আমাদের রাইড থেকে রাস্তাটাই হাওয়া করে দিবে, এটা একদম ভাবতে পারিনি। এগেন গুগল ম্যাপ তুনে কাহা ডাল দিয়া হাম লোগো কো। পাহাড় দেখাতে দেখাতে আমাদেরকে মরুভূমিও দেখিয়ে দিল। রাস্তায় নাই, একটা এমন রাস্তায় চলে এলাম। আর পাহাড়ের বাজেটে মরুভূমি পেয়ে আমার বাহনটা মনে হয় আর নিজের আনন্দ ধরে রাখতে পারেনি, তাই আমার তোয়াক্কা না করেই দিল বালির মধ্যে এক ঝাঁপ। হ্যান্ডেলটা ধর, ধরেছিস? বাপরে, চ কোনো রকমে ওই বালির সমুদ্র থেকে বেরিয়ে এলাম। রাস্তা তৈরিই হয়নি এখনো। এটা যে একটা রাস্তা দেখিয়েছিল আমাদেরকে গুগল ম্যাপ, আর এখান থেকে উদালগুড়ি দেখাচ্ছে 6 মিনিট লাগবে। আর খালি আমার বাইকটাই না,
উদালগুড়িতে পৌঁছে শুনি তুতানের বাইকটাও আপ্রাণ চেষ্টা করেছিল জলে ঝাঁপ মারার, কিন্তু পুরোপুরিভাবে সফল হতে পারেনি। দেখালো আমাকে যে রাস্তা দেখালো বাইপাসের ভিতর দিয়ে ওই টানেলের ভিতর দিয়ে এলাম, তারপর দেখালো সোজা রাস্তা। সোজা রাস্তা, হ্যাঁ রাস্তায় দূর থেকে দেখতে পাচ্ছি জল জমে আছে। কতটা জল হবে, একটু জল হবে হয়তো, সোজা চলে যাবো। জলে গেছি দেখছি এতটা কাদা, তারপর স্লিপ আলাম গেলাম জলে। আমি বালির মধ্যে পড়লাম এক্ষুনি। কি সামলাম তুই ভাবতে পারবি না, সামলালাম। সামলানোর পর দেখছি এতটা জল পেয়ে পাহাড় তুলে দিচ্ছি, মাপ মিনি পাহাড় তুলে দিচ্ছি, বলছি আসতে চ আসতে চ। কি অবস্থা, পাটা দেখ। উদালগুড়িতে এই ছোট্ট ব্রেকের পর সামান্য এগিয়েই সেরে নিলাম আজকের লাঞ্চ। আর যে লাঞ্চটা ছিল এই ট্রিপের সব থেকে বাজে, যেটা আমাদের কারোরই পছন্দ হয়নি। তবে বাজে লাঞ্চের পর মনটা খারাপ হয়ে গেলেও চারিপাশের এই চা বাগান আর দুর্দান্ত সূর্যাস্ত দেখার পর মনটা যেন আবার চনমনে হয়ে উঠল। আর এই চনমনে মন নিয়েই আমরা সবাই এগিয়ে চললাম বঙ্গাইগাঁওয়ের দিকে। আমরা প্রত্যেকেই রাইডটাকে এতটা এনজয় করছিলাম যে ভুলেই গিয়েছিলাম আজ দিওয়ালি। চারিপাশের এই আতশবাজি আর আলোকসজ্জা দেখার পর সেটা মনে হলো। হ্যাপি দিওয়ালি। আর এসবের পর আমরা যখন বঙ্গাইগাঁও পৌঁছালাম তখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 7:30। আর পৌঁছানোর পর জাস্ট কোনো রকমে আজকের রাতটা কাটানোর জন্য রাস্তার ধারেই একটা হোটেল খুঁজে বের করলো তুতান আর অরিত। কারণ কাল আবার সকাল সকাল বেরোতে হবে আর যেতে হবে প্রায় 650 কিলোমিটার। গুড মর্নিং, ইটস ইমন ফ্রম বঙ্গাইগাঁও। আর আজকে আমাদের প্ল্যান ছিল 6টার সময় এখান থেকে বেরিয়ে যাওয়ার। এখন ঘড়িতে বাজে 5:50 আর সব বাইক মোটামুটি রেডি, কোল্ড স্টার্ট করতে দেওয়া হয়ে গেছে। আর এখানে চা পাওয়া যাচ্ছে, চাটা খেয়ে একদম এখান থেকে সোজা বেরিয়ে যাব। টানা মোটামুটি এখন 1-1.5 ঘন্টা তো চালাবো, তারপরে থামবো। চলো চা খেয়ে রাস্তায় দেখা হচ্ছে। বেরালাম বঙ্গাইগাঁও থেকে। বহরমপুর দেখাচ্ছে এখান থেকে 653 কিলোমিটার। আর এটা হচ্ছে আমার এখনও অবধি করা লংগেস্ট রাইড। কারণ 653 কিলোমিটার বা 650 কিলোমিটার এখনও অবধি কোনো দিন করিনি। তো ফার্স্ট টাইম করব, দেখা যাক। টার্গেট আছে আমাদের 11টার মধ্যে বহরমপুর পৌঁছানোর। যদি পারি তো খুব ভালো কথা, আর যদি 11টার মধ্যে নাও পারি 1-2 কোনো অসুবিধা নেই, যতটা সম্ভব আস্তে আস্তে যাব। আর কালকে একটা সানসেট দেখতে দেখতে আমরা আসছিলাম, আর আজকে একটা আমাদের পিছনে খুব সুন্দর একটা সানরাইজ হচ্ছে। তো সেটা আমি বাইকের লুকিং গ্লাসে দেখতে দেখতে আসছি। 600 কাটা পেরোলাম। এখন এখান থেকে আমাদের বাড়ি আর 590 কিলোমিটার। তো 600 গন্ডি শেষ, এবার 500 কমিয়ে 400 আনার পালা। আর এখন বাজে হচ্ছে 7টা এখনো বাজেনি, 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমরা একদম 7:30টায় দাঁড়াবো, দিয়ে একটু রেস্ট করব। তো এইভাবে আমরা 1-1.5 ঘন্টা বাইক চালাবো আর যাব। চাপের কোনো ব্যাপার নয়, যতটা সম্ভব কমফোর্টেবলভাবে যাব এবং সেফলি বাড়ি পৌঁছানোর চেষ্টা করব। আর আশা করি রাস্তাটা দারুণ লাগছে তোমাদের। তো এইভাবে এনজয় করো রোডটা আর আমাদের ট্রিপটা। আর এখন আমরা আমাদের গল্পের একদম শেষ অধ্যায়ে আছি। তো আশা করি শেষটাও ভালো হবে। আর কেমন লাগছে আমাদের এই জার্নি, কেমন লাগছে আমাদের এই গল্প জানিও কমেন্টে। থাকবো অপেক্ষায় তোমাদের কমেন্টের আশায়। তো চলো গল্পের শেষ অধ্যায়টা দারুণভাবে এনজয় করো।
ছোট্ট একটা চায়ের ব্রেকের পর আবার বেরিয়ে পড়লাম আমাদের কিলোমিটার কমানোর উদ্দেশ্যে। আর একটুখানি গিয়েই পড়বে আমাদের বেঙ্গল আর আসাম বর্ডার। তো আর মোটামুটি খুব বেশি হলে 10 কিলোমিটারও নয়, 5 থেকে 7 কিলোমিটারের মধ্যেই আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। অ্যান্ড দিস ইজ দ্য সংকোচ রিভার, যেটা কিন্তু আমাদের বেঙ্গল আর আসাম বর্ডার। এই ব্রিজটা পেরোনোর পর আমরা চলে আসছি ওয়েস্ট বেঙ্গল আর ক্রস করছি আমাদের সবথেকে কাছের প্রতিবেশী রাজ্য আসাম। নাও উই আর ইন বেঙ্গল। আর এখন আসলাম আমরা বারোবিশা। সকাল 8টার মধ্যে আমরা বারোবিশা ক্রস করে ফেলছি, মানে ঠিকঠাকই যাচ্ছি। তো আমার যা প্ল্যান আছে দেখা যাক কতটা কি এক্সিকিউট হয়। রাস্তাটা মনে হচ্ছে পুরো সরল রেখা, আর এই সরল রেখার রাস্তা দিয়ে এইরকম করে পাটা সামনে দিয়ে ল্যাচ খেতে খেতে আমি আর মাম্পি এগিয়ে চলেছি। না, সরল রেখার মধ্যে একটু এবার ডান দিকে বক্ররেখাও আছে। আর সামনে আবার পাহাড়, আবার মাউন্টেন্স, বাট এটা অরুণাচলের পাহাড় নয়, এটা বোধহয় সিকিম অথবা দার্জিলিংয়ের পাহাড়। রাস্তাটা সোজা পাহাড়ের দিকে চলে যাচ্ছে। ভাবতে পারিনি এতটা সুন্দর রাস্তা আবার পাবো, আবার পাহাড় দেখতে পাবো, এটা আমি ভাবতেই পারিনি আজকে। দারুণ লাগছে, দারুণ একটা আনএক্সপেক্টেড মুহূর্ত আমাদের সাথে ঘটে গেল। এখন ক্রস করছি বক্সার টাইগার রিজার্ভ ফরেস্ট। এই জঙ্গলের মধ্যে দিয়ে সোজা আমরা চলেছি। যে রাস্তাটা কিন্তু অমায়িক লাগছে, অমায়িক। সিঙ্গেল লেন রাস্তা হলেও রাস্তার কন্ডিশন একদম টপ নচ। আর দুই সাইডে পুরো জঙ্গল, মানে এখানে থামার কোনো রকম চান্সই নেই। জায়গায় জায়গায় লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো এই সব দেখে একটু কি বলবো, ভয়ের সাথে গাড়ি চালাচ্ছি, যদি হাতি টাতি দেখতে পাই। আবার একটা মনে মনে ইচ্ছাও আছে যদি হাতি দেখতে পাই এরকম। তো যাই হোক না কেন, দেখতে পেলেও ভালো, আবার দেখতে পেলে খারাপও। খারাপ বলতে একটু ভয়ের, আবার একটা দেখারও আগ্রহ আছে। কারণ রাস্তায় এভাবে যদি হাতিও পাই তাহলে গল্পের ফিনিশিং টাচটা কিন্তু চেরি অন দ্য কেক হয়ে যাবে। ক্রস করলাম 500 মাইলস্টোন। এখান থেকে বাড়ি 495 কিলোমিটার। ও একটা একটা করে ছোট ছোট মাইলস্টোন পার করছি আর মনের ছোট্ট ছোট্ট আনন্দ আসছে। আর ততটাই একটু কষ্ট লাগছে যে যতটা বাড়ি তাড়াতাড়ি যাচ্ছি ততটাই আমাদের অ্যাডভেঞ্চার, আমাদের গল্প আরও তাড়াতাড়ি শেষের পথে। সকাল থেকে ইচ্ছা করছিল ডালপুরি খাবো, তো সেরকম একটা জায়গা দেখে দাঁড়ানোর কথা ছিল। তো বীরপাড়াতে পেলাম না, বীরপাড়া থেকে পেরিয়ে এসে একটা জায়গা এখানে ডালপুরি পেলাম না, পুরি পেয়েছি, পুরি সবজি খাবো। চলো আজকের ব্রেকফাস্টটা এখান থেকে শুরু করি। আর খাবার পরপরই বেরিয়ে পেয়ে গেলাম দুই পাশে দুটো চা বাগান। খেয়ে মন শান্তি, দেখেও মন শান্তি। ওহ, দুটোই শান্তি শান্তি। চলে এসেছি ধূপগুড়ি মোড়। এই বাঁদিকে গেলে ফালাকাটা হয়ে আলিপুরদুয়ার, আর আমরা যাব হচ্ছে সোজা টুয়ার্ডস ফুলবাড়ি। আমাদের এত সুন্দর জার্নিতে আবার একটা টুক করে ডট পড়ে গেল, দাঁড়িয়ে গেলাম। কারণটা বল। কারণটা হচ্ছে রনির বাইক পাংচার হয়ে গেছে, প্লাস দেখছি 3-4টে স্পোকও কেটে গেছে পিছন চাকায়। ভয়ানক এক অবস্থা। তবে একটা ভালো জায়গাতে বাম্পার হয়েছে, রাস্তার উপরেই, এইখানেই এদিকটা রাস্তার উপরে একটা গ্যারেজ আছে। তো রনি ওখানে গেল, বললাম যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন করতে। টিউবলেস গাড়ি নয়, পরের থেকে ক্যান্সেল। আমার তো বল টিউবলেস গাড়ি দিও ক্যান্সেল নাকি আপনি? ক্লাসিক চলবে না, রয়্যাল এনফিল্ড চলবে না, এনফিল্ড চলবে না। বাবরে যা ঝুলেছি, ব্রেক পুরো ক্লাচ হয়ে গেছিল, এটা ভয়ে শুকিয়ে গেছিল। কিরকম এবার বলতো 10 মিনিট যাচ্ছি পুরো 1 ঘন্টা এখানে দাঁড়ালাম। গাড়িটা অর্ধেক ঠিক হলো, অর্ধেক হলো না। অ্যাকচুয়ালি পাংচারও হয়েছে, প্লাস প্রায় 10টা স্পোক ভেঙে গিয়েছে বাইকের। তো স্পোক ভেঙে যাওয়ার কারণে পাংচারটা হয়েছে। তো স্পোক ভাঙাটা এখানে ঠিক করা হলো না, পাংচারটা ঠিক করা হলো। সামনে 30 কিলোমিটার বাদে একটা রয়্যাল এনফিল্ড শোরুম আছে,
তো সেখানে ফোন করা হলো, তো ওনারা বললো যে আপনারা গাড়িটা নিয়ে আসুন, অথবা ওনারা গাড়িও পাঠাচ্ছিল। তো এই গ্যারেজে যেখানে লিকটা সারালাম, তো সেখানে বললো যে তো এই গাড়িটা একা চালানো যাবে। তো রনির গাড়ি থেকে সব লাগেজ খুলে তুতানের গাড়িতে কিছু, অরিতের গাড়িতে কিছু নেওয়া হলো, আর রিক চাপলো তুতানের গাড়িতে। রনি সিঙ্গেল যাচ্ছে একদম ময়নাগুড়ি শোরুম অবধি। এই যে রনি একা যাচ্ছে ওর গাড়িতে, সামনের দিকে যতটা পারছে ভর দিয়েছে, পিছন চাকায় যতটা পেরেছে কম ভর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো তাও একটা ঠিকঠাক স্পিড মেনটেন করছে, 60-তে যাচ্ছে। আশা করি প্রবলেম হবে না, কারণ দাদাটা সারিয়ে দিল যেভাবে, বললো চলো শোরুম অবধি চলে যাবে। শোরুমে যাবার কথা হলেও আমাদের শোরুম থেকে আবার ফোনে বলা হয় যে তিস্তা ব্রিজ পেরিয়ে দাঁড়াতে, আর তারা সেখানেই তাদের একটা স্টাফ পাঠাচ্ছে। এইগুলো ছবি তুলতে হয় না এগুলো। অপেক্ষায় আছি রয়্যাল এনফিল্ডের RS-এর। তাই অগত্যায় রাস্তার ধারে ঘাটি কাটলাম আমরা, আর তার সাথে চললো আমাদের আড্ডা, নাচ, রাজার বোতল নিয়ে খেলা, আরও অনেক কিছু। আর এভাবেই ঘড়ির কাঁটায় কীভাবে যে 2টো বেজে গেল আমরা কেউই সেটা বুঝতে পারিনি। 11টায় দাঁড়িয়েছিলাম, এখন বাজে 2:30-এর সময় রনির বাইকটা প্রপারভাবে ঠিক হলো। তো এখন আছি আমরা ময়নাগুড়িতে, ময়নাগুড়ি থেকে সোজা একদম ইসলামপুরে থামবো, ইসলামপুরে গিয়ে লাঞ্চ করবো। সে জটায় বাজুক, অনেকটা দেরি হয়ে গেছে, তো চিন্তার কিছু নেই, রাস্তায় যাওয়া হবে, মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। চলো আবার ক্যামেরায় দেখা হচ্ছে। ফাইনালি সব গাড়িগুলো আপাতত ঠিক হয়ে বেরালাম, আর এখান থেকে থামবো একদম ইসলামপুরে, যার ডিস্টেন্স 104 কিলোমিটার। আর যেমন প্ল্যান তেমন এক্সিকিউশন। দেরি করে হলেও ইসলামপুরে একটা এলাহি লাঞ্চ সেরে রাতের ডালখোলা মালদা বাইপাসকে সঙ্গে নিয়ে ফাইনালি একদম যখন বাড়ির কাছে পলসন্ডাতে পৌঁছালাম, তখন ঘড়িতে বাজে রাত 11:30। আর বাড়ির একদম কাছে মানেই আমাদের গল্পের একদম শেষ দাড়িটা টানা, আর জাস্ট কয়েকটা মিনিট বাকি। আর দাড়িটা দেওয়ার সময় যখন একদম বাড়ির গেটের কাছে চলে এলাম, চোখের সামনে যেন ভেসে উঠলো আমাদের সম্পূর্ণ জার্নিটা। এই ছিল আমাদের অ্যাডভেঞ্চারাস অরুণাচল সাকসেস স্টোরি। কেমন লাগলো জানিও কমেন্টে, আর গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টিল দেন, মি ইমন সাইনিং অফ, এক্সপ্লোরিং প্যারাডাইস।